নমস্কার, আমি তসমিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। ব্রিগেডে মোদির নাটক, বিজেপির ছল। আসছে ভোট, কোথায় কোন দল? কাল বিকেলে ঝড় উঠেছিল, তোমার বাড়ির দিকে উঠেছিল? হালকা ঝড়, হালকা বৃষ্টি। হ্যাঁ, কি দারুণ ওয়েদার হয়েছিল। ঝড় তো এখনো ওঠা বাকি আছে। মানে আবহাওয়া দপ্তর কিছু বলেছে নাকি? ইলেকশন কমিশন বলেছে নির্বাচন বিধি লাগু হয়ে গেছে, ভোটের দিন ঘোষণা করে দিয়েছে কমিশন। তা তো জানি, প্রথম দফা 23 এপ্রিল, দ্বিতীয় দফা 29 তারিখ, আর 4 তারিখে রেজাল্ট। হ্যাঁ, আর ভোটের ঠিক আগেই ব্রিগেডে সভা করলেন মোদি। বিজেপি তো বলছে রেকর্ড ভিড়। অন ক্যামেরা লোকজন বলেছে তারা ত্রিপুরার বিহার থেকে এসেছে। বিজেপি নাকি বিরিয়ানি খাইয়েছে। বিরিয়ানি, ডিম ভাত, মাংস সবই খাইয়েছে। যে প্যাটিস বিক্রি নিয়ে এত ঝামেলা, সেই প্যাটিসও ছিল বিজেপির ব্রিগেডে। সবই তো ঠিক আছে, কিন্তু গিরিশ পার্কের ঘটনাটা? মন্ত্রীর বাড়িতে হামলা, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যাওয়ার সময় বাসে ইট, বিয়ারের বোতল কেন ছিল? সেটাই তো প্রশ্ন। পরিকল্পনা করেই কি হামলা চালিয়েছে বিজেপি? কে জানে। তবে যেটা জানি, মোদির ব্রিগেডে নতুন কিছু ছিল না। নতুন কিছু ছিল না মানে? চেনা নাটক, পুরনো স্ক্রিপ্ট। নরেন্দ্র মোদি যা যা অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে করলেন, সেই সব অভিযোগে দোষী তিনি। মানে আমাকে গোটাটা একটু বুঝিয়ে বলো তো। নে, তুই নিজেই দেখে নে কেন এটাকে সাজানো নাটক বলছি। 14ই মার্চ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা ছিল উচ্চস্বরের রাজনৈতিক শক্তি প্রদর্শনের এক বড় মঞ্চ। 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে বিজেপির উত্থান দেখানোর উদ্দেশ্যেই এই সভার আয়োজন করা হয়েছিল। মঞ্চের পাশে দক্ষিণেশ্বর কালী মন্দিরের প্রতিরূপ তৈরি করা হয়েছিল, কিন্তু বক্তৃতার বিষয়বস্তু নতুন কিছু ছিল না। কাটমানি, সন্দেশখালী, আরজিকর হাসপাতালের ধর্ষণ ও খুন, অনুপ্রবেশ, এই সব অভিযোগ বারবারই বিজেপি তুলেছে। ব্রিগেডের সভাতেও সেই পুরনো অভিযোগগুলোই আবার শোনা গেল। মোদির বক্তৃতার একটি বড় অংশ ছিল কেন্দ্রের কল্যাণমূলক প্রকল্প নিয়ে। তিনি অভিযোগ করেন যে তৃণমূল সরকার ইচ্ছাকৃতভাবে জল জীবন মিশন বা আয়ুষ্মান ভারতের মতো প্রকল্প ঠিকমতো চালু করছে না এবং অনেক সময় নিজের নামে চালাচ্ছে। কিন্তু এখানেই একটি বড় দ্বিচারিতা ধরা পড়ছে। সবার ঠিক আগে একই জায়গায় মোদি একটি সরকারি অনুষ্ঠানে অংশ নিয়ে বিভিন্ন প্রকল্পের সূচনা করেন। তারপর প্রায় সঙ্গে সঙ্গেই তিনি দলীয় প্রচারের ভাষায় সেই প্রকল্পগুলিকেই রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করেন। সরকার ও দলের সীমারেখা তাই ঝাপসা হয়ে যায়। এরপর তিনি দুর্নীতি ও নারীর নিরাপত্তার প্রসঙ্গ তোলেন। শিক্ষক নিয়োগ দুর্নীতি তৃণমূল সরকারের ভাবমূর্তিকে আঘাত করেছে, এ কথা সত্য। আরজিকর বা সন্দেশখালীর ঘটনাও জনমনে ক্ষোভ তৈরি করেছে, কিন্তু এই প্রশ্নে বিজেপিও পুরোপুরি নৈতিক জায়গায় দাঁড়িয়ে নেই। কাঠুয়া, উন্নাও ও হাথরসের মতন ঘটনাও দেশের সামনে বড় দাগ রেখে গেছে। আরজিকর মামলায় সিবিআই এর তদন্ত নিয়েও প্রশ্ন উঠেছে। নিহত তরুণীর পরিবারও অসন্তোষ প্রকাশ করেছে। দুর্নীতির বিরুদ্ধে আক্রমণ করতে গিয়ে আরেকটি বিরোধ সামনে আসে। মোদির মঞ্চেই ছিলেন শুভেন্দু অধিকারী ও নিশীথ প্রামাণিকের মতো নেতা, যাঁদের বিরুদ্ধে তৃণমূলে থাকাকালীন দুর্নীতির অভিযোগ উঠেছিল। ফলে বিজেপির দুর্নীতির বিরোধী প্রচার কিছুটা অস্বস্তিকর হয়ে পড়ে। মোদির বক্তৃতায় বেকারত্বের প্রসঙ্গও ওঠে। তিনি বলেন, বাংলার যুবকদের কাজের জন্য রাজ্য ছাড়তে হচ্ছে, কিন্তু শিল্প বা কর্মসংস্থানের কোনো স্পষ্ট পরিকল্পনা তিনি জানাননি। অন্য রাজ্যে বাঙালি শ্রমিকদের ওপর হামলার কথাও তিনি উল্লেখ করেননি। বক্তৃতার শেষ অংশে তিনি অনুপ্রবেশ নিয়ে কথা বলেন এবং ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়াকে সমর্থন করেন। কিন্তু খসড়া ভোটার তালিকার তথ্য দেখায় যে সবচেয়ে বেশি অনিশ্চয়তা তৈরি হয়েছে বাংলা হিন্দু উদ্বাস্তু এলাকাতেই। প্রায় 7 লক্ষ ভোটারকে লজিক্যাল ডিসক্রিপেন্সি নামে নতুন একটি শ্রেণীতে পাঠানো হয়েছে। এতে প্রশ্ন উঠছে, যদি সমস্যা অনুপ্রবেশ হয় তবে উদ্বাস্তু এলাকায় এত বিভ্রান্তি কেন? সব মিলিয়ে ব্রিগেডের সভা ছিল বড় রাজনৈতিক প্রদর্শনী, কিন্তু নতুন দিশা বা স্পষ্ট পরিকল্পনার বদলে সেখানে বেশি দেখা গেল পুরনো অভিযোগ, রাজনৈতিক বিরোধ এবং বেশ কিছু অমিল। বুঝলাম। তা মোদি যে প্রতিশোধের কথা বলে গেলেন? হ্যাঁ, দেশের প্রধানমন্ত্রী ভোট প্রচারে এসে প্রতিশোধের কথা বলে গেলেন। বিজেপি কি ভোটে জিতবে? সংগঠন ছাড়া জেতা যায়? তাহলে কোন আত্মবিশ্বাসে এত কিছু? আরে বাবা, ভোটে না জিততে পারলে প্রশাসনিকভাবে ক্ষমতা নেওয়ার চেষ্টা। রাষ্ট্রপতির শাসন? রাষ্ট্রপতির শাসন একটা উপায় বটেই, তার সঙ্গে এই প্রশাসনিক রদবদল। প্রশাসনিক রদবদল মানে? রাতের অন্ধকারে স্বরাষ্ট্র সচিব, মুখ্য সচিবকে সরিয়ে দিল কমিশন। কেন? কমিশনের দাবি সুষ্ঠু নির্বাচন হবে। তৃণমূলের দাবি বিজেপির সুবিধে করে দিতেই প্রশাসনিক স্তরে এই রদবদল। ঠিক কি করতে চাইছে বলো তো বিজেপি? বিজেপি ভাবছে এই ভোট ওরা জিতেই গেছে, কিন্তু অঙ্ক অন্য কথা বলছে। তাই? কোন অঙ্ক বলো তো? তুই নিজেই দেখে নে, যেখানে ভোটের এদিক সেদিক সবই পাবি।
পশ্চিমবঙ্গে মুসলিম ভোটারদের বোন যে বিজেপি পাবে না তা এখন প্রায় সকল রাজনৈতিক বিশ্লেষকই মেনে নেন। এমনকি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও প্রকাশ্যে বলেছেন মুসলিমরা বিজেপিকে ভোট দেবে না, তাই বিজেপির কাছে একমাত্র ভরসা হিন্দু ভোট ব্যাংক। কিন্তু প্রশ্ন হলো, শুধু হিন্দু ভোট বাড়ালেই কি বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে পারবে? ৩রা জানুয়ারি এক সভায় শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপি প্রায় 39% ভোট পেয়েছে। বিধানসভা ভোটে যদি আরও 6% ভোট বাড়ে তাহলে বিজেপি ক্ষমতায় আসতে পারে। অর্থাৎ তাঁর মতে প্রায় 45% ভোট পেলেই ক্ষমতা বদলের সম্ভাবনা তৈরি হবে। কিন্তু বাস্তবের অঙ্ক এত সহজ নয়। 2021 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পেয়েছিল প্রায় 47.94% ভোট। বিজেপির ভোট ছিল 38.13%। বাম কংগ্রেস আইএসএফ জোট পেয়েছিল প্রায় 8.6% ভোট। বিজেপি ও তৃণমূলের মধ্যে তখন প্রায় 10% ভোটের ফারাক ছিল। এখন কংগ্রেস আলাদাভাবে লড়ছে, কিন্তু বাম কংগ্রেস জোটের সব ভোট বিজেপির দিকে যাবে এমন ধারণা বাস্তবসম্মত নয়। 2024 সালের লোকসভা ভোটের প্যাটার্নও বিজেপির জন্য খুব আশাব্যঞ্জক নয়। রাজ্যের 294টি বিধানসভার মধ্যে বিজেপি মাত্র 60 থেকে 65টি কেন্দ্রে ধারাবাহিকভাবে এগিয়ে থাকতে পেরেছে। এর মধ্যে মাত্র 20 থেকে 25টি কেন্দ্রে বড় ব্যবধানে জয় বা লিড মিলেছে। আরও গুরুত্বপূর্ণ হলো যেখানে হিন্দু ভোটার 90%-এর বেশি। এমন 49টি আসনের মধ্যেও 2024 সালের লোকসভা নির্বাচনে তৃণমূল 29টিতে এগিয়েছিল। আরও একটি বড় বাস্তবতা হলো পশ্চিমবঙ্গে জাতপাতের রাজনীতি ঐতিহাসিকভাবে ততটা শক্তিশালী নয়। যদিও জনসংখ্যার প্রায় 23.5% তফসিলি জাতি, 16% ওবিসি এবং প্রায় 5.8% তফসিলি উপজাতি। সংখ্যালঘুদের সংখ্যা প্রায় 27%। এত বড় সামাজিক বৈচিত্র্য থাকা সত্ত্বেও রাজনীতির শীর্ষে দীর্ঘদিন উচ্চবর্ণের আধিপত্য ছিল। এখন মতুয়া, রাজবংশী ও কুর্মী সম্প্রদায়ের মতো গোষ্ঠীগুলি প্রতিনিধিত্বের দাবি তুলছে। 2021 সালের নির্বাচনের বিশ্লেষণ বলছে প্রায় 50% হিন্দু ভোট বিজেপির দিকে গিয়েছিল। 2019 সালের লোকসভায় তা প্রায় 57% হয়েছিল। অর্থাৎ হিন্দু ভোটের বড় অংশ এখনও তৃণমূলের সঙ্গেই রয়েছে। এদিকে তৃণমূল কংগ্রেস বিজেপির হিন্দুত্ব রাজনীতির মোকাবিলায় বাঙালি আঞ্চলিকতাবাদকে সামনে আনছে। ভাষা, সংস্কৃতি ও কেন্দ্রের সঙ্গে আর্থিক বৈষম্যের প্রশ্ন তুলে দলটি নিজেদের বাংলার রক্ষক হিসেবে তুলে ধরছে। বিজেপির উত্তর ভারত কেন্দ্রিক হিন্দুত্বের বিরুদ্ধে তৃণমূল জয় মা কালী ও জয় মা দুর্গার মতো বাঙালি সাংস্কৃতিক প্রতীক ব্যবহার করছে। বাস্তবে বিজেপির রাজনীতি অনেকটাই ধর্মীয় মেরুকরণের ওপর দাঁড়িয়ে, কিন্তু বাংলায় ধর্মের চেয়ে আঞ্চলিক পরিচয় অনেক সময় বেশি শক্তিশালী হয়ে ওঠে। তাই শুধু হিন্দু ভোট বাড়ালেই বিজেপির ক্ষমতায় আসা নিশ্চিত, এমন দাবি রাজনৈতিকভাবে অতিরঞ্জিত বলেই মনে হয়। ভোট তো জমজমাট হবে বলে মনে হচ্ছে। জমজমাট তো হবেই। 50 বছর পর 2 দফায় ভোট হচ্ছে। 50 বছর পর? হ্যাঁ, 50 বছর আগে 2 দফায় বিধানসভা ভোট হয়েছিল। জ্যোতি বসু সরকার গঠন করেছিল। 2 দফায় ভোট হলে কি সুবিধে? কেন্দ্রীয় বাহিনী কাজ করতে পারবে, সাংগঠনিক শক্তিও প্রমাণ করার সুযোগ আসবে। তাহলে তৃণমূল কি চাপে আছে? একেবারেই না, বরং স্ট্র্যাটেজিক্যালি খেলছে তৃণমূল। বিজেপির একটাই সমস্যা। কি সমস্যা? ভোট হয় একেবারে নিচু স্তরে, তৃণমূল স্তরে। বিজেপির সেই সংগঠন নেই। পাড়ায় পাড়ায় 2-3 জন কর্মী নিয়ে ভোটে জেতা যায় না। সেটাই তো হলো বিষয়। তাহলে এত আত্মবিশ্বাস কিসের বিজেপির? ওই যে ভোটের আগে হাওয়ায় ভাসিয়ে দেওয়া 150 সিট আসবে, 200 সিট আসবে, আর ভোটের পর ফক্কা। একেবারেই তাই, নিঃশেষ কর। হ্যাঁ, চলো বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।